নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কি হলো আসো দেখে নিই। তবে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর নিচে দেওয়া বেল আইকনটা ক্লিক করো যাতে তোমাদের কাছে আপডেটস পৌঁছে যায়। বর্ষার বাড়ির লোকে রুদ্রকে বলে যে তোমার সাথে আমাদের কিছু কথা আছে, আমরা কিছু কথা কনভে করতে চাই তোমাকে। বুবলাই বলে আর কি কিছু কনভে করার বাকি আছে? আমার তো কিছু শোনার বাকি নেই। বাবিল বুবলাইকে বলে যে দেখ দাদা ভাই, তোর যদি কিছু শোনার থাকে তুই শোন, আমরা এগোচ্ছি। বুবলাইও জানিয়ে দেয় যে না, আমার আর শোনার কিছুই বাকি নেই। কুর্চি বর্ষাকে বলে এখনো তোমার ওর সাথে আলাদা করে কথা বলার আছে? বর্ষা বলে যে পিসিমণি তুমি আমাদের মধ্যে ঢুকো না, ও কিন্তু এখনো আমার হাজব্যান্ড। কুর্চি বলে সেই হাজব্যান্ডের মাকেই তো তুমি কোর্টে তুলে এনেছো, তারপরেও কি তুমি এক্সপেক্ট করো যে ও তোমার কথা শুনবে? বর্ষার বাড়ির লোক কুর্চিকে বলে যে আমার মেয়ে আপনাদের ভালো চেয়ে আজকে এখানে একটা কথা বলতে এসছে, আপনারা কথাটা না শুনে ওকেই দোষারোপ করছেন। কুর্চি বলে যে দেখুন, আপনার মেয়ে ঠিক কেমন আমাদের আর জানতে বাকি নেই। ও আজকে নিশ্চয়ই আশঙ্কা করছে যে নিজেও ফেঁসে যাবে, তাই কোনো অন্য কথা বলতে এসছে। কিন্তু আমাদের কাছেও ওর অনেক ছবি আছে যেগুলো কিন্তু আমরা কোর্টে প্রডিউস করব, সে কথা নিশ্চয়ই বুঝতেই পারছেন। বর্ষা বলে যে না, শুনতে হবে। আমি আমার পরিবারের স্বার্থে, আমাদের সংসারের স্বার্থে এই কেসটাকে উইথড্র করে নিতে চাই। আমরা চাই না যে তোমাদের পারিবারিক অশান্তি পাবলিক হোক, সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া। তবে আমাদের একটা শর্ত আছে, তোমাকে ওই বাড়ি ছাড়তে হবে এবং বাড়ি ছেড়ে আমার সাথে এসে থাকতে হবে। কথা শুনে বুবলাই নতুনকে ডাকলে বর্ষার জেঠু বলে এখন ওনাকে ডাকার দরকার কি আছে, আমরা তো কথা বলছি। বুবলাই বলে যে না, ওনাকে তো ডাকার দরকার আছেনি, আমি যা সিদ্ধান্ত নেব আমি তো ওনার সাথে ডিসকাস করেই নেব। বর্ষার বাবা বলে তুমি এত সহজে সবটা ভুলে গেলে? বুবলাই বলে যে আপনারা মনে রাখার মতো তো কিছু করেননি। এরপরে সেখানে নতুন এলে বুবলাই বর্ষার অফারটা নতুনকে জানায়। নতুন বলে যে তুমি ওর হাজব্যান্ড, তোমার যদি মনে হয় তুমি করো, ফেরত চলে যাও। কিন্তু আমার মনে হয় না যে কেস উইথড্র করার কোনো প্রয়োজন আছে। বর্ষার বাবা বলে যে ভালো করে ভেবে দেখো, সংসারের কথা ভেবে দেখো, কিছু লোক তোমাকে বোঝালো আর তুমি সেই কথাতেই নাচছ। বুবলাই বলে যে কিছু মনে করবেন না, এতদিন শুধু আপনার মেয়েই আমাকে বোঝাতো, আমার বাড়ির লোকজন কোনো বোঝাতে আমাকে আসেনি। বুবলাই বলে ও এখন আমায় ঠিক কী বোঝাতে চাইছে আমি খুব ভালোই বুঝতে পারছি, কিন্তু ওর বোঝানোতে আর কোনো লাভ নেই, কোনো কাজ হবে না। বর্ষার জেঠু বলে দেখো, এটা যা কেস এটা কিন্তু অনেক দিন চলবে, আমরা কিন্তু কেউ চাইছি না যে তোমার মা জেলে যাক, তাই এই বোঝাপড়াটা করতে চাইছি। বুবলাই বলে যে না, বোঝাপড়ার কোনো প্রয়োজন নেই, কোর্টের নিয়মে চলবে। আমরা চাই কোর্টে কেসটা উঠুক আর আমার মা লড়াই করে জিতুক। কেস যদি ঘুরে যায়, আপনার মেয়ের মিথ্যেটা যদি প্রমাণ হয়ে যায়, তাহলে কিন্তু অন্য ঘটনাও ঘটতে পারে, আপনার মেয়েকে জেল খাটতে হতে পারে। তখন আমরা কিন্তু ছাড়ব না। এরই মধ্যে কৃষাণু মিঠিকে জিজ্ঞেস করে যে এই মহিলা কি তোমার বৌদি? তখন মিঠি একটু ঝেঁচকিয়েই উত্তর দেয়, বলে এটা জেনে আপনার কি লাভ? কৃষাণু বলে তুমি কি ভালো করে কথা বলতে পারো না? মিঠি বলে যে মানুষ নিজে ভালো করে কথা বলতে পারে শুধুমাত্র তার সাথেই ভালো করে কথা বলা যায়। এবং এই কথার মাঝেই বুবলাই নতুনকে নিয়ে সেখানে আসে। বাবিল নতুনকে জিজ্ঞেস করে যে ওরা যদি কেসটা উইথড্র করে নিতে চায় তাহলে করেই নিক না, তাহলে তো আর কোর্টরুম অবধি জিনিসটা এগোয় না। তখন নতুন বলে যে না, আমি নিজে থেকে কেসটা উইথড্র করতে বলবো না ওদের, ওরা যদি করে করুক। কুর্চি বলে যে না, এর কোনো প্রয়োজন নেই, অয়নদীপ চলে এসছে, কোর্ট অবধি যখন পৌঁছেই গেছি তাহলে একেবারে ময়দানেই লড়াইটা হোক। আর আমাদের তো কোনো ভয় নেই, বৌদি ভাই তো কিচ্ছু করেনি, দেখবে ওরা গো হারান হারবে। বুবলাই বলে যে না, কোনো শর্তের ভিত্তিতে কেসটা উইথড্র হোক সেটা আমি চাই না, তবে একটা কথা আমি ওদের স্পষ্ট জানিয়ে দিয়ে এসেছি যে ওদের সাথে আমি আর ঘর করব না, বর্ষার কাছে আমি আর ফেরত যাব না। সঙ্গ দোষ একই জিনিস আমি ঠিক বুঝে গেছি, আর সৎসঙ্গে থাকলে কতটা উজ্জ্বল হওয়া যায় সেটাও আমি বুঝেছি। আমার অত পবিত্র মা, আমি তাকে দোষারোপ করেছি, অপমান করেছি, কষ্ট দিয়েছি, তার জন্য আমি সারা জীবন অনুতপ্ত থাকব,
সারা জীবন প্রায়শ্চিত্ত করব। নতুন বলে যে দেখ, আমার তো কিছু না, শুধু তোর মা কষ্ট পেত বলেই আমার এত কষ্ট ছিল। যাকে বেটার লেট দ্যান নেভার। তুই যে রিয়েলাইজ করেছিস এটাই অনেক। কৃষাণও বলে যে স্যার, আমি আপনার পাশে আছি। আমার কনসার্ন কিন্তু শুধু আন্টি নয়, আমার কনসার্ন আপনিও। কারণ আমি জানি আপনি কেমন মানুষ। আপনি আমার জীবনের আইডল, তাই আমি সব সময় আপনার পাশে আছি। এরপরে কোর্টরুম সিন। বর্ষাকে জাজ জিজ্ঞেস করে যে আপনার কি সমস্যা। বর্ষা বলে বছরখানেক হলো আমার বিয়ে হয়েছে, কিন্তু কোনো দিন শান্তি পাইনি। আমার বরের সাথে আমার কোনো অসুবিধা নেই, অসুবিধাটা আমার শাশুড়ি মায়ের সাথে। বিয়ে করার পর ডে 1 থেকে আমি দেখেছি একজনের সাথে ওনার অবৈধ সম্পর্ক। একজন মেয়ে নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে, সে এইসব কি কোনোদিন মেনে নিতে পারে? আমি তো সারা জীবন এরকম কিছু দেখিনি। আমার খারাপ লেগেছে, আমি প্রতিবাদ করেছি, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। বিয়ের আগে শুনেছিলাম যে আবার শ্বশুরমশাই নাকি 20 বছর আগেই গত হয়েছেন, এবং এসে দেখছি সেই শ্বশুরমশাইয়ের বন্ধুর সাথেই আমার শাশুড়ির একটি অবৈধ সম্পর্ক চলছে। পরে জানা যায় যে আমার শ্বশুরমশাইয়ের কিছুই হয়নি। এই সম্পর্কের আঁচ পেয়ে সে দুঃখে এখান থেকে চলে গিয়েছিলেন। তারপরে এক সময় আমার শ্বশুরমশাই যখন বাড়ি ফেরেন, আমরা সবাই শাশুড়িমাকে বোঝানোর চেষ্টা করি যাতে ওনার সাথেই ঘর সংসার করেন, সিঁদুর টিঁদুর পরেন, কিন্তু উনি তাতে রাজি হননি। উনি পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে যেহেতু এতগুলো বছর কেটে গেছে, এই বিয়েটা আর ওনার কাছে ভ্যালিড নয়। একদিনও থাকেননি উনি আমার শ্বশুরমশাইয়ের সাথে। এইসব নিয়ে আমার হাজব্যান্ডের মনে খুব কষ্ট ছিল। উনি যেদিন নতুন করে বিয়ে করেন, সেদিন আমার হাজব্যান্ড অন্য স্টেপ নেয়, এবং তারপর আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ওই বাড়ি থেকে আলাদা হয়ে যাই। সেখানে যায় আমার শাশুড়ি মার বর্তমান স্বামী, আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসার জন্য। আমি ভেবেছিলাম যে ঠিক আছে, চলে যাই, সবাই ভালোভাবে একসাথে থাকবো, কিন্তু আমি তো ওনার আসল উদ্দেশ্যটা বুঝতে পারিনি। তারপরে নতুনের নামে মিথ্যা অ্যালিগেশন আনে। বর্ষা তারপরে আরও বলে যে আমি এই কেসটা কন্টিনিউ করতে চাইনি, আমি চাইনি এটা নিয়ে বাইরে কথা হোক, জল খোলা হোক, আমি চাইনি। আমি এই অভিযোগ করেছিলাম বলে ওই মহিলা আমার ওপর অনেক অত্যাচার করেছে, আর সেটাও ফিজিক্যালি। সেটার মাপটাও অনেক বেশি। তাই এত বড় অন্যায় হয়েছে, এরপরেও আমি কিছু বলবো না, সব কিছু সহ্য করব? একজন মহিলা হয়ে আরেকজন মহিলার ওপর এরকম ট্রিটমেন্ট। তবুও এখানে আসার আগে আমি আমার স্বামীকে বলেছিলাম যে আমি এই কেসটা তুলতে চাই, কিন্তু তাতেও ওরা রাজি হয়নি। এরপর আমি কি করব? আমি কোন দিকে যাব? আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমি এর সঠিক বিচার চাই। আমি চাই না যে কোনো মেয়ের সাথে এরকম অন্যায় হোক। আমি অনেক আশা নিয়ে এখানে সঠিক বিচার নিতে এসেছি। বর্ষা বলে আমি চাই যে আপনি এমন একটা শাস্তি দিন যাতে এটা একটা উদাহরণ হয়ে থাকে। নতুন কুর্চিকে বলে আমার এত অসহায় লাগছে, আমি কমলিনীর হাজব্যান্ড, কিন্তু আমি ওকে প্রোটেক্ট করতে পারছি না, এরকম অসহায়ভাবে বসে আছি। বুবলাই বলে আমার এত অপরাধবোধ কাজ করছে। এই মহিলা যে কিনা আমার স্ত্রী, আমার ওয়াইফ, আমি ভাবতে পারছি না সে এত বড় মিথ্যেবাদী। আমি ছাড়বো না, একদম ছাড়বো না ওদের। মিঠি কান্নাকাটি করলে কৃষাণু বলে যে এটা কান্নাকাটি করার সময় নয়, রুখে দাঁড়ানোর সময়। আর রুখে দাঁড়ানোর সময় কেউ কান্নাকাটি করে না। এমনিতে আপনি তো বেশ ভালোই ঝগড়া করতে পারেন লোকের সাথে, ছোটেও করতে পারো। তারপরেও নিজের মায়ের অসম্মানের কথায় চোখে জল আসছে। এখন চোখে আগুন থাকা দরকার। চোখে জল আসছে কেন? এখন তো একজন সন্তানের চোখে আগুন ঝরানো দরকার। চোখে জলের এখন কোনো প্রয়োজন নেই। মিঠি বলে কোনো সন্তান তার মাকে এই দৃশ্যে দেখতে পারে না। কৃষাণু বলে সেটা খুব স্বাভাবিক, দেখতে পারার কথাও নয়। আর দেখতে পারার কথা না বলে এই সময় চোখে জল আসা উচিত নয়। এই সময় শুধু তাদের চোখে জল আসে যারা অসহায়, কিন্তু তুমি তো অসহায় নও। তোমার পাশে তো এতগুলো লোক আছে, তোমার পাশে জোর আছে, শক্তি আছে। বি স্টেডি, বি স্ট্রং। এরপরে জাজ কমলিনীকে জিজ্ঞেস করে যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ আছে সে সব কি আপনি স্বীকার করেন? বর্ষার বাবা উঠে দাঁড়িয়ে বলে যে নিজের মুখে কি কেউ স্বীকার করে তার দোষ? কিন্তু ধর্মাবতার, আমি এই কথাটা বলতে পারি যে আমি আমার মেয়েকে সেই শিক্ষা দিইনি যে এখানে ভরা মজলিসে সে মিথ্যে কথা বলবে। এরপরে সেখানে এন্ট্রি নেয় অয়নদীপ। অয়নদীপ বলে যে আমার কিছু বলার আছে। অয়নদীপ বলে যে প্রথমেই একটা কথা বলি, আমার ক্লায়েন্ট কমলিনী বোস কোনো অন্যায় করেনি, সম্পূর্ণভাবে নির্দোষ।
আর এর পাশাপাশি উঠে আসছে স্বতন্ত্র বোসের নাম। বর্ষা দেবী ওনার নামে অ্যালিগেশনস আনছেন, কিন্তু সেই কেসটার সাথে আমাদের এই কেসের কোনো সম্পর্ক নেই বলে সেই কেসটা নিয়ে আমরা কোনো কথা বলবো না। স্বতন্ত্র বোস আর বর্ষা দেবীর মধ্যে কী হয়েছে সেটা আমরা জানি না, আর এটা আমাদের কেসও নয়, তাই এই নিয়ে আমরা কোনো কথা বলছি না। আজকের বিচার করার জায়গা হলো বর্ষা দেবী যে অ্যাকিউজিশনগুলো তার শাশুড়ির নামে এনেছেন সেইগুলো আদৌ সত্যি কিনা। এ বিষয়ে বিস্তৃত আলোচনা করার আগে আমি বর্ষা দেবীর অতীত সম্বন্ধে আপনাকে কিছু কথা জানাতে চাই, যাতে করে আপনার বিষয়টা বুঝতে সুবিধা হয়। বর্ষা দেবীর সঙ্গে এই বছরখানেক আগে রুদ্রবাবু মানে কমলিনী দেবীর প্রথম সন্তানের বিয়ে হয়। আমরা একটুখানি বর্ষা দেবীর ইতিহাস নিয়ে আলোচনা করি, কারণ ক্লায়েন্টের অতীত নিয়ে নাড়াঘাটা না করলে সম্পূর্ণ সত্যিটা বোঝা যাবে না। হ্যাঁ, আপনি কিন্তু মনে করবেন না আমার ক্লায়েন্ট বলে আমি কমলিনী দেবীর ইতিহাস নিয়ে চর্চা করব না, সেটাও করব, কিন্তু সেটা একটু পরে। সমস্ত অতীত তো আর গৌরবময় হয় না, কিছু অগৌরবেরও অতীত থাকে, যেমন আমাদের বর্ষা দেবীর অতীত। আমরা ঠিক দেখে নেব যে বিয়ের আগে বর্ষা দেবী কেমন ছিলেন। বিবাহর আগে অনেকেরই অন্যরকম সম্পর্ক থাকে, কিন্তু বর্ষা দেবী এমন একটি সম্পর্কে জড়িয়েছিলেন বিয়ের আগে। সেই সম্পর্কটা ঠিক কীরকম সেটা দেখানোর জন্য আমি আপনাকে কিছু ডকুমেন্টস, কিছু ছবি দিচ্ছি। এগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন বর্ষা দেবীর অতীতটা কি ভয়ঙ্কর উশৃঙ্খল ছিল। তারপর একটা ভালো ছেলে পেয়ে, রুদ্রবাবুকে পেয়ে, কোট অ্যান্ড কোট একটি ভালো চাকরি আছে, পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে, এই বর্ষা দেবী সম্পূর্ণ ভুলটা পাল্টে দেয়। উনি বিয়ের পরে একজন লক্ষ্মী বউ হয়ে ওনার স্বামীর মনোরঞ্জন করা শুরু করেন, এবং তারপরেই অবজেক্ট করে বর্ষার উকিল, বলে যে এখানে এই প্রসঙ্গগুলো টানার কি মানে আছে। অয়নদীপ বলে, আচ্ছা আপনি যখন কথা বলছিলেন তখন তো আমি কথা বলিনি, তাহলে এখন আপনি কথা বলছেন কেন? আমাকে আমার কথা বলতে দিন, আপনি বসুন। জাজ বলে, আপনি বলুন কি বলতে চান। যদিও এই ডকুমেন্ট দেখে প্রমাণিত হয় না যে বর্ষা দেবী যে অ্যালিগেশনগুলো নিয়েছে সেগুলো মিথ্যে। এবং আজকের এপিসোড এভাবেই শেষ হয়। এপিসোড তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা, সাবস্ক্রাইব।